ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। বাংলাদেশের হকির ইতিহাসের পাতায় যুক্ত হলো নতুন এক পালক। যুব এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ অনূর্ধ্ব 21 দল। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলার লক্ষ্য নিয়েই যুবাদের নিয়ে অনুশীলনে শুরু করবেন বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল হাসান। সেই সাথে পরিপূর্ণ অনুশীলন সুবিধা নিশ্চিত করতে সহযোগিতা চাইলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের। বাংলাদেশ হকির জন্য এক স্মরণীয় দিন। ৩ মাস নিরলস প্রচেষ্টার ফল পেল বাংলাদেশের যুবারা। এই যুবাদের হাত ধরেই নির্জীব হকি যেন ফিরে পেল প্রাণ। ওমানের মাস্কটে চলমান এশিয়ান অনূর্ধ্ব 21 হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে ইতিহাস গড়ে যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ওমানকে হারিয়েই জুনিয়র এশিয়া কাপের যাত্রা শুরু লাল সবুজ প্রতিনিধিদের। পরের ম্যাচে অবশ্য পাকিস্তানের বিপক্ষে পেয়েছিল বিশাল হারের তিক্ত স্বাদ। এরপর মালয়েশিয়া ও চীনের বিপক্ষে নাটকীয় ড্র। আর ইতিহাস গড়ার ম্যাচে তো পাত্তাই পায়নি থাইল্যান্ড। এই অর্জন সবাইকে একসাথে কাজ করে হকিকে সামনে এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে বলে জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল হাসান। ওনাদের একটা প্রচেষ্টা এবং একটা কষ্ট, যেটা একটা আজকে ফলটা আমরা দেখতেছি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই রেজাল্টটা আমাদের যারা হকিতে যারা খেলাধুলা করে, যারা হকির ভালোবাসে, ওদেরকে সবাইকে অনুপ্রাণিত করবে। এবং আমার দৃঢ় বিশ্বাস এই রেজাল্টের উপরে বেস করে যে আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি আছে, এগুলি চলে যাবে। সবাই একসাথে মিলে একটা টিম হিসাবে এই খেলাকে উন্নতি করার জন্য সবাই আগায় আসবে। যেহেতু প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় মঞ্চ, তাই লক্ষ্যটা থাকবে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা। আর সেজন্য চাই যথাযথ অনুশীলন সুবিধা। এই টিম যদি 5 মাস প্রশিক্ষণ করে, আমাদের করাতে হবে। এর জন্য কিন্তু আমাদের যারা বড় বড় স্পন্সর্স আছেন, ওনাদেরকে আগায় আসতে হবে। আমরা ওনাদেরকে অ্যাপ্রোচ করবো, ওনাদের নিজেদের থেকে একটু আগায় আসতে হবে, আমাদেরকে হেল্প করাবে। নভেম্বরের 2025 সালে অনুষ্ঠিত হবে হকি বিশ্বকাপ। এর আগে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলার চেষ্টা চালাবে ফেডারেশন থেকে আমরা পুরোপুরি চেষ্টা করব যেন অ্যাটলিস্ট ওরা বাইরে গিয়ে 3-4টা বা 5টা ম্যাচ খেলতে পারে। কারণ ম্যাচ না খেললে নিজেদের দুর্বলতাও বুঝবে না, এবং কোন জায়গা তাকে ইমপ্রুভমেন্ট করতে হবে এটাও তারা বুঝবে না। এটা কোচদের জন্য যেমন ইম্পর্টেন্ট, টিমের জন্য ইম্পর্টেন্ট। বিশ্বকাপের টিকিট নিশ্চিত বাংলাদেশের। এখন শুধু বাকি পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচের আনুষ্ঠানিকতা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ হকিতে কাঙ্ক্ষিত সেই আশার আলো। আন্তর্জাতিক পর্যায়ে খুব একটা সাফল্য না আসলেও ঘরোয়া হকি কিন্তু আমাদের বেশ জমকালো ছিল। এই আশার আলো কি আন্তর্জাতিক পর্যায়েও আমাদেরকে আবারও সেই আমেজটা আনতে পারবে কিনা, এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। আমরা আমন্ত্রণ জানাতে চাই রাহুল রায়, সাবেক হকি খেলোয়াড়। রাহুল ভাই, ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। কেমন আছেন? প্লিজ। আজকে অনেক ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। হ্যাভ আ সিট প্লিজ। থ্যাংক ইউ। নিশ্চয়ই যেমনটা বলছিলেন ভালো আছেন। এরকম আসলে হকিতে আমাদের এইরকম একটা মনে হয় জয় বা এরকম একটা আশার আলো যে আবারও সেই হকির আমেজটাকে কিভাবে আসলে পরিপূর্ণ করা যায়, ফিরিয়ে আনা যায়, এটা মনে হয় খুব দরকার ছিল। প্রথমে জানতে চাই যুবাদের খেলা কেমন লাগলো? দুর্দান্ত লেগেছে। আমি তার আগে একটু বলে নিই, আসলে আজকে আমরা যারা হকি খেলি, যারা সাবেক খেলোয়াড় আছি, তাদের জন্য ভেরি স্পেশাল ডে আজকে। আমি 94 সালে বিকেএসপিতে ভর্তি হয়েছিলাম হকি ডিপার্টমেন্ট। এরপর আমি ন্যাশনাল টিমে খেলেছি, ঢাকা ইউনিভার্সিটি, সবগুলো বড় ক্লাবে খেলেছি। কিন্তু একটা স্বপ্ন ছোটবেলা থেকে লালন করা ছিল, সেটি হচ্ছে যে একদিন ওয়ার্ল্ড কাপে খেলবো হকিতে। সেটি আমরা পারিনি, কিন্তু সবসময় কিন্তু যেটি হয় যে একটি জেনারেশন বাই জেনারেশন যেমন ডেভেলপ হয়, আবার এক জেনারেশন কিন্তু পরের জেনারেশনের উপর আশা রাখে, প্রত্যাশা রাখে। আছে কিন্তু আমাদের এই পরের জেনারেশন আমাদেরকে সেই কাঙ্ক্ষিত দিনটি দিল, যে আজকে আসলে স্বপ্ন পূরণের দিন হকি। মানে আসলে ভাষা হারিয়ে ফেলার মতো অবস্থা, কারণ মানে এটা রিয়েলি ড্রিম কামস ট্রু। এবং আমি গত রাতেই কথা বলছিলাম কোচ মদুদুর রহমান শুভ, আমরা একসঙ্গে খেলেছি ন্যাশনাল টিমে ক্লাবে, এবং টিমের যে ম্যানেজার কাউসার আলী স্যার, উনি সরাসরি আমার শিক্ষক, উনি আমাকে হকি শিখিয়েছেন। তারা খুব আবেগপ্রবণ ছিল, শুধু বলেছে যে দোয়া করো বাংলাদেশ যদি নর্মাল খেলাটা খেলতে পারে তাহলে অবশ্যই জিতবে। এবং আমি এর আগে যতবার থাইল্যান্ডের সঙ্গে খেলেছি এরকম বড় ব্যবধানে জিতেছি, এবং আজকে দুর্দান্ত খেলেছে। প্রথম থেকে আমার কাছে দারুণ কনফিডেন্ট লেগেছে দলটিকে, এবং তারা শুরুতেই বোঝা গিয়েছিল যে একটা কিছু করতে চায়, অ্যান্ড ফাইনালি দে ডিড ইট।
যাক, সেই স্পিরিটটাই হয়তো বা দরকার ছিল এই জয়টার কারণে। আমি একটু জানতে চাই যে হকি নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল, হকির দুর্দশা কাটছে না, হকির কোনোভাবেই আসলে এই জয়টা কোনোভাবেই টিমের একটা ভালো কন্ডিশনে বা ভালো একটা স্ট্রাকচার হচ্ছে না, অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছিল আমাদের। আপনার কাছে কি মনে হয় এই জয়টা কি কোনোভাবে, আমি প্রথম দিকে যেভাবে বলছিলাম যে আশার আলো, আসলে কোনোভাবে কি এই মানে দৃশ্যপটটা বদলানোর কোনো ওয়ে আছে কিনা? অবশ্যই। আজকে আমি কয়েকজন সাবেক হকি প্লেয়ার যারা ফেডারেশনে ছিলেন, খেলেছেন, তারা সবাই দারুণ আবেগপ্রবণ হয়ে গেছে এবং সবাই বলেছে যে যদি কারোর মধ্যে বিভেদ থাকে, কারোর মধ্যে দ্বন্দ্ব থাকে কিংবা কোনো মনোকষ্ট থাকে, সব ভুলে আমরা আমাদের এই বীরদের আমরা সম্বর্ধনা জানাবো এবং এরপর থেকে নতুন পথ চলা শুরু হোক। এবং আমি ছোট করে বলি, সেটি হচ্ছে যে সব কিছুর একটা পরিকল্পনা থাকে। একটি রাষ্ট্র দাঁড়ায় কিন্তু একদিনে না। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে যেতে তাদের কিন্তু একটা পরিকল্পনা থাকে। সিমিলারলি আপনি ক্যারিয়ার করছেন, একদিন আপনি বড় সাংবাদিক হতে পারবেন। আমি বিকেএসপিতে ভর্তি হওয়ার প্রথম 2 বছর শুধু আমাদেরকে ব্যান্ড হয়ে দৌড়ানো হয়েছে, কেননা হকি আপনি জানেন যে ব্যান্ড হয়ে খেলতে হয়, কোমরে অনেক স্ট্রেংথ প্রয়োজন। আমি বয়সভিত্তিক খেলে ন্যাশনাল টিমে খেলেছি। অ্যাট দ্য সেম ওয়ে হকিটাকে ওই পর্যায়ে নিতে হলে আমাদের 4 বছর 5 বছরের পরিকল্পনা করতে হবে। যেহেতু ওয়ার্ল্ড কাপে চলে গেছে, আমার মনে হয় এই টিমটা ফেরার পরেই, কিছুদিন বিশ্রামের পরেই তাদেরকে আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তাদেরকে বিশ্রাম দিয়ে আবার ক্যাম্প এবং টুর্নামেন্টের আগে কয়েকটি বড় বড় দেশে, ইন্ডিয়াও হতে পারে, সেখানে বিভিন্ন টিমের সাথে তারা প্রস্তুতিমূলক খেললো, যেন তাদের কনফিডেন্সটা বাড়ে। এবং লং রানের জন্য একদম, আমি যদি আজকে থেকে 4 বছর পরে এশিয়ান গেমস টার্গেট করি, 4 বছর পরে এশিয়া কাপ টার্গেট করি, কারণ এশিয়া কাপের প্রথম 6টা দল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলে আর প্রথম 4টা দল সরাসরি ওয়ার্ল্ড কাপে খেলে। আমি ছোট করে আরেকটু বলি যে 16টা দল কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলে এবং এখন কারেন্ট বাংলাদেশের পজিশন 29 ওয়ার্ল্ড হকি র্যাঙ্কিংয়ে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে আরও হয়তো বা 4টা 5টা 6টা 7টা দল বাড়াতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু মানে আমাদের একদম মূল ওয়ার্ল্ড কাপ খেলাটাও কিন্তু খুব বেশি কঠিন না, একটু ধাক্কা দিলে আমার মনে হয় যে হয়ে যাবে। মানে একটু হয়তো বা সেই পুশটাই দরকার। আমি একটু জানতে চাই, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে খেলেছেন, সেখানকার ক্লাবগুলোতেও খেলেছেন যেভাবে করে বলছিলেন, তো আমি একটু জানতে চাই এই যে ইউনিভার্সিটি লেভেলে যে স্ট্রাকচারটা খেলোয়াড় তৈরি করার বা এই যে এই ধরনের টুর্নামেন্টগুলোর, সেই স্ট্রাকচারগুলো কীরকম? আসলে স্ট্রাকচারগুলো এখন আসলে তো মাঝখানে শুধু বিকেএসপির কোটা ছিল, এরপরেও অনেক প্লেয়াররা ভর্তি হতে পারতেন না, মিনিমাম যে মার্কসটা দরকার সেটিও পেত না। এবছর থেকে আবার গত বছর খেলোয়াড় কোটা ইন্ট্রোডিউস করেছে আবার, এবং সেখানে কোনো পরীক্ষায় দিতে হয়নি, যারা বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছে তারাও চান্স পাচ্ছে। কিন্তু আপনার যে কোনো একটা স্পোর্টসকে এগিয়ে নিতে হলে ইউনিভার্সিটি না, আসলে সেই কমন একদম স্কুল পর্যায় থেকে শুরু করতে হবে। এখন আমি যখন 94 সালে হকি খেলা শুরু করি এবং আমি 2000 সালে ন্যাশনাল টিমে চান্স পাই, তখন আমরা দেখেছি যে ফরিদপুর থেকে অনেক প্লেয়ার আসতো, রাজশাহী থেকে আসতো, এবং হকির যে পুরান ঢাকাকে বলা হয় হকির সূতিকাগার, সেখান থেকে অনেক প্লেয়ার আসতো। কিন্তু লাস্ট 12-15 বছর ধরে কিন্তু একদম বিকেএসপির উপর নির্ভরশীল হয়ে গেছে। সেই ক্ষেত্রে যদি আমরা যেখানে হকি খুব জনপ্রিয়, সেখানে যদি একটু করে টার্ফ দিতে পারি, আমাদের অনেক ফ্রেন্ডসরা আছে যারা টুকটাক ব্যবসা বাণিজ্য করে পাশাপাশি হকিকে ভালোবাসে, তাদেরকে আমরা 3 মাস 6 মাসের জন্য বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে কোচিংয়ে পাঠাতে পারি, সেখান থেকে ট্যালেন্ট হান্ট করে আমরা দীর্ঘমেয়াদী ক্যাম্প করতে পারি। আসলে এটা একদম শুধু পরিকল্পনা তো থাকতে হবে এবং সেই প্ল্যানিংটাকে এক্সিকিউট করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আসলে কথা প্রসঙ্গে আমার একটা বিষয় জানার খুব ইচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের হকি কিন্তু বেশ অনেক পুরনো, আমরা কিন্তু অনেক বছর ধরে হকি খেলি, এবং একটা সময় ছিল যখন দক্ষিণ এশিয়ার হকিকে অন্যান্য দেশের হকি স্ট্রাকচার ভয় পেত। তো সেই জায়গাটা আমরা হারিয়ে ফেললাম কিভাবে? আর আপনি যে বলছিলেন 5-6 বছরের একটা পরিকল্পনা দরকার, এই পরিকল্পনা এতদিনেও কেন নেওয়া হলো না? সেটা আসলে আমরা দেখি শুধু হকি ফেডারেশনে এর সাথে এর বিরোধ, নতুন এখন একটা কমিটি করেছে, দেখা যাক। আর আপনি একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, হকিতে আমরা যদি একদম আগে থেকে দেখি, একটা সময় এই উপমহাদেশ ভারত পাকিস্তান তাদের মানে সমৃদ্ধ ঐতিহ্য, কিন্তু অলিম্পিকে টানা 4 বার ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান 94 সালেও চ্যাম্পিয়ন হয়েছে, শাহবাজ আহমেদ হকির ম্যারাডোনা বলা হয় তাকে, সেও 5-6 জনকে কাটিয়ে 94 সালে ওয়ার্ল্ড কাপে গোল দিয়েছিল। তো আমরা দেখেছি ইউরোপিয়ানরা তাদের ডোমিনেটটা এস্টাবলিশ করার জন্য
নানানভাবে চেষ্টা করছে এবং ফাইনালি তারা যখন এস্ট্রোটার্ফ আনলো, তাও 94 সালে পাকিস্তান চ্যাম্পিয়ন হলো, তখন তারা হকি থেকে অফসাইড উঠিয়ে দিল এবং তখন কিন্তু টোটালি পাওয়ার হকি চলে আসলো। এই সাবকন্টিনেন্টের যে স্কিল হকি অনেকটা হারিয়ে গেল। কিন্তু সেই ক্ষেত্রে ইন্ডিয়া অনেক স্ট্রাগল করেছে। আমি ওই এক্সাম্পলটা দেবো, আমি 2007-এ এশিয়া কাপ খেলতে গিয়েছিলাম চেন্নাইয়ে। এর আগে থেকে আমি দেখেছি যে ইন্ডিয়ার একজন খুব সম্ভবত নেদারল্যান্ডস কিংবা একজন ইউরোপিয়ান কোচ ছিল এবং তিনি প্রায় 8-10 বছর ছিলেন। ইন্ডিয়া যখন এই পাওয়ার হকি থেকে পিছিয়ে গিয়েছিল, সেই ইউরোপিয়ান কোচটা ইন্ডিয়ার যে স্কিল হকি এর সাথে ইউরোপের যে পাওয়ার হকি সেটা অ্যাবজর্ব করিয়েছে এবং এই 2020-এর অলিম্পিকে খুব সম্ভবত ইন্ডিয়া 41 বছর পর অলিম্পিকে পদক পেয়েছে, ব্রোঞ্জ, এবং গত অলিম্পিকেও তারা ব্রোঞ্জ পেয়েছে। আমি এই কথাটি কেন বললাম যে আপনার লেগে থাকতে হবে, এবং হকি খুব ফাস্ট খেলা, নিত্য নতুন আইন হচ্ছে, এবং আগে আমরা 70 মিনিটের খেলা খেলতাম, এখন কিন্তু 60 মিনিটের খেলা, 4টা কোয়ার্টার, কারণ এটা খুবই ফাস্ট। এবং হকিতে একটা নিয়ম আছে, একজন বেঞ্চে গেলে, সাইড বেঞ্চে গেলে সে কিন্তু আবার নামতে পারে। তো যার কারণে আসলে হকি যেমন মানে খুব ট্রেনিংয়ের খেলা, আবার খুব অ্যানালাইসিসের খেলাও কিন্তু হকি। একদম আমাদের সেই যে কি দরকার আমাদের হকিতে, সেই জিনিসগুলো হয়তো বা ফেডারেশন আরও মনোনিবেশ করবে, কি দরকার, আর এই জয়টা হয়তো বা আমাদেরকে সামনে আরও আমাদের ওয়ার্ল্ড কাপের সেই স্পিরিটটাকে বাড়াবে, আমরা সেই প্রত্যাশাই করব। রাহুল ভাই অনেক অনেক থ্যাংক ইউ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, থ্যাঙ্কস আ লট। ভালো থাকবেন আপনি। অবশ্যই আমাদের স্পোর্টস লাইভে আবার দেখা হবে, আর সেই সাথে দর্শক সম্মেলনটা স্ট্র্যাটেজিক টাইম আউটে ওনাকে বিদায় দিতে দিতে আমরা স্ট্র্যাটেজিক টাইম আউটটা নিয়ে নিব। স্টে টিউনড। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এইবারের বিপিএল এর অফিসিয়াল থিম সং, সেই সাথে উন্মোচিত হয় এই টুর্নামেন্টের গ্রাফিতিও। বিসিবিতে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি সহ অধিকাংশ পরিচালক, পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধও ছিলেন অনুষ্ঠানে। আবার এলো বিপিএল, এই শিরোনামে গানটি গেয়েছেন মুজা। এদিকে এবারের বিপিএল এ মুগ্ধর নামে থাকছে আলাদা গ্যালারি স্ট্যান্ড, সেই সাথে দর্শকদের জন্য থাকছে বিনামূল্যে পানি। মিরপুর স্টেডিয়ামের মার্কেট ঘিরে জমজমাট ফার্নিচারের মার্কেট। জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে থাকা এই দোকানগুলোতে থাকে নানা শ্রেণী পেশার মানুষের আনাগোনা, অথচ স্টেডিয়ামের গ্রিন জোন থেকে খুব কাছেই অবস্থিত ইনডোর ক্রিকেট সেন্টার। যাতায়াতের জন্য মার্কেট অতিক্রম করতে হয় তাদের, মাঝে মধ্যে সেলফি শিকারীদের ভিড়ে বিড়ম্বনায় পড়তে হয় মিরাজ শান্তদের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সাথে মহসিন সাত্তারদের সখ্যতা প্রায় 2 যুগের। হোম অফ ক্রিকেটের তকমা পাওয়ার আগ থেকেই স্টেডিয়ামের ফার্নিচার মার্কেটে জীবিকার তাগিদে কাজ করে যাচ্ছেন তারা। সময়ের বিবর্তনে মার্কেটের গুটি কয়েক দোকান আজ প্রায় স্পর্শ করেছে 100 কোটা। আমি 2002 থেকে এখানে নির্ধারিতভাবেই কাজ করতেছি। তখনকার টোটালে হাতে গোনা 10 থেকে 12টা দোকান ছিল। লোক বেশি ছিল না, লোক এত আইতো না, খুব কম আইতো, কিন্তু আশেপাশে বাসা বাড়ি এইসব লোক আইতো, দূর দূরান্তের লোক খুব কম আছে। এখন দোকান মনে করেন প্রায় 100-র উপরে। শেরেবাংলা স্টেডিয়ামের গ্রিন জোন থেকে ঢিলঝোড়ার দূরত্বে অবস্থিত ইনডোর ক্রিকেট সেন্টার। প্রায় সারা বছরই ক্রিকেটারদের আনাগোনা থাকে এখানে। এই মার্কেট ডিঙিয়েই যাতায়াত করতে হয় তাদের। ক্রেতা বিক্রেতাদের সমাগমে ব্যস্ততা থাকে এই মার্কেটে। মাঝে মধ্যে ভক্তদের মধুর বিড়ম্বনায় পড়তে হয় শান্ত তামিমদের। ওই সময় তো অনেক ভিড় থাকে, অনেক লোকজন থাকে, অনেক কথা বলে, কেউ সামনে আগায়, কেউ মনে করেন ওই ছবি দেখে, কেউ ধরে, একজন একা, কেউ নাম্বার নেয়। খুব একটা ভিড় থাকে, খুব লোকজনের একটা চাপ থাকে। আমরা সামনের থেকে আমরা তো কাজে করবে সবসময় মোটামুটি ব্যস্ত থাকতাম, তারপর আমরা অনেক সময় দেখতাম বা দেখার মতো সুযোগ তেমন অতটা পাইতাম না। ভক্তদের ভিড় ঠেলে ক্রিকেটাররা যাতায়াত করলেও কখনো কোনো অঘটন ঘটেনি বলে দাবি এখানকার ব্যবসায়ীদের। তবে নিরাপত্তার ব্যবস্থা থাকলেও তাদের সামাল দিতে বেগ পেতে হয় নিরাপত্তা কর্মীদের। প্লেয়াররাও সবসময় ঢুকে এই রাস্তা দিয়েই, তো সেলফি তো তুলবেই, একটু সামান্য ঝামেলা হয়, দেখা যায় যে একটু গ্যাদারিং হয়, সেলফি তোলার জন্য সবাই একটু মানে উপচে পড়ে। তো ওই সময়টা আমাদের দেখা যায় নিরাপত্তা কর্মী যারা থাকে, আনসার বাহিনী থাকে, বিসিবির নিজস্ব কিছু সিকিউরিটি গার্ড আছে, তারা এটাকে সম্পূর্ণভাবে করতে পারে। টাইগারদের পারফরমেন্সের উত্থান পতনের জের বিরাজ করে ভক্তদের মাঝেও, তাই সংরক্ষিত অংশের এই অবাধ যাতায়াত হুমকির মুখে ফেলতে পারে ক্রিকেটারদের। হোম অফ ক্রিকেট থেকে ইনডোর ক্রিকেট সেন্টার, এই পথে যাতায়াতের পথে ক্রিকেটারদের পাড়ি দিতে হয় এই ফার্নিচার মার্কেটটিকে, যেখানে সারাদিনে নানা ধরনের এবং নানা পেশার মানুষের আনাগোনা রয়েছে। সেই সাথে সেলফি শিকারীদের ভিড় তো আছেই। সব কিছু উপেক্ষা করে ক্রিকেটাররা কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগেন তাই এখন প্রশ্নের বিষয়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।
আইরিশদের হোয়াইট ওয়াশ করা সিরিজের সবচেয়ে বড় অর্জন ব্যাটারদের রান পাওয়া, এমনটাই মনে করেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বলছেন শারমিন সুপ্তার প্রতি বিশ্বাস ছিল তার, সামনে টি-20 সিরিজে সুপ্তা আরও বেশি কার্যকর হবে বলে বিশ্বাস জ্যোতির। সেই সাথে সিনিয়র জুনিয়র মিলে টিম স্পিরিটকেও সাফল্যের মূল মন্ত্র মানছেন বাংলাদেশ দলের অধিনায়ক। আফনান পিয়ালের রিপোর্ট। হোয়াইট ওয়াশ আয়ারল্যান্ডকে, এর আগে আপনারা জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছিলেন, মাঝখানে একটা ব্যাট প্যাচ গেছে, আপনারা দারুণভাবে কামব্যাক করেছেন। অধিনায়ক হিসেবে আপনার স্যাটিসফ্যাকশনের জায়গাটা কেমন? অনেক ভালো, বিশেষ করে হচ্ছে ব্যাটারদের নিয়ে অনেক বেশি প্রশ্ন উঠতো, সেটা নেগেটিভ প্রশ্ন, কারণ আমাদের ব্যাটারদের জন্য আমরা অনেকগুলো ম্যাচ জিততে পারিনি বা হচ্ছে কিছু ক্লোজ কল হয়েছে, যার কারণে মনে হচ্ছে যে এবারে ব্যাটাররা অনেক বেশি রান করতে পেরেছে, কারণ সব থেকে বেশি খুশি। এই যে রান পেলো, তাদের কি কারণ মনে হয়? ব্যাটারদের রান পাওয়া একদম ধারাবাহিক, সুপ্তা এবং ফারজানা টানা 3 ম্যাচে রান করেছে, মাঝখানে আপনি এক ম্যাচে দারুণ একটা ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছেন, কারণ কি বলে মনে হয়? আমার কাছে মনে হয় প্রত্যেকের ডেডিকেশন ডেফিনেটলি, এবং এই সিরিজটার আগে সবাই, আমি বলবো স্পেশালি তারা দুজন কিন্তু জানে যে তাদেরকে ওডিআই আমরা কনসিডার করছি বা ভাবছিলাম, সো তারা তাদের প্রিপারেশন এবং তাদেরকে মনে হচ্ছে ওয়েল প্রিপেয়ার্ড মনে হয়েছে, সো এবং তাদের হার্ডওয়ার্কের জন্য এটা হয়েছে। সুপ্তা যেমন টি-20 টিমে থাকেন না, এবার তিনি টি-20 টিমেও ডাক পেয়েছেন এবং তার খেলাটা অনেকটা চেঞ্জ মনে হয়েছে। তিনি আগে যেমন অনেক বেশি ডট খেলতেন, তিনি এখন অনেক বেশি সিঙ্গেলস খেলছেন এবং তার স্ট্রাইক রেটটা ইমপ্রুভ হয়েছে। কি কারণে মনে হচ্ছে? প্রথমে তার ইন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে ব্যাটিংয়ে, কারণ উনি 1 বছর আগে উনার সুপ্তা এবং এখনকার সুপ্তা টোটালি ডিফারেন্ট, এবং এটা আমি বলবো তো টোটালি সে নিজেকে যেভাবে প্রিপেয়ার করেছে, এবং বলবো যে উনি লাস্ট কয়েক মাস ধরে তিনি অনেক বেশি হার্ডওয়ার্ক করেছে, যে উনি যখন কামব্যাক করবেন যেন এইভাবে কামব্যাক করেন। আমার কাছে মনে হয় ওডিআই টিমে থেকে উনি টি-20 টিমে ইনক্লুডেড হয়েছে, এটা আমি উনি বেশি খুশি হয়েছেন। লাস্ট প্রশ্ন, জাহানারা প্রথম ম্যাচে টিমে ছিলেন না, তিনি দারুণ একটা ক্যাচ নিয়েছেন এবং তিনি ফিল্ডিং এ দারুণ একটা ইফোর্ট দিয়েছেন। এই যে স্কোয়াডে 11 এর বাইরের প্লেয়াররা যে ইফোর্টটা দিচ্ছেন, ক্যাপ্টেন হিসেবে আপনার কতখানি ভালো ফিল হয়? দেখেন, টিমে 11 এর বাইরে তো আর এভাবে খেলানো যায় না, বাট আমার কাছে মনে হয় যে টিমটা কম্প্যাক্ট ক্রিকেট খেলেছে, কারণ বাইরের সাপোর্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। তারা যারাই বাইরে ছিলেন তাদের আসলে হাসি মুখ দেখলে বা তারা যে এত পজিটিভ ভাইব দিয়েছেন আমাদের, এবং অ্যাজ এ সিনিয়র প্লেয়ার জাহান আপু 3টে ম্যাচে হয়তো অপরচুনিটিস পায়নি, বাট স্টিল উনি যখনই যেভাবে হোক টিমে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন, সো ইটস গুড। আমি মনে করি যে টিমে একটা গুড ভাইব মেনটেন হচ্ছে। এটা থ্যাংক ইউ। ক্যাপ্টেনের ফেসই বলে দিচ্ছে বাংলাদেশ দলের এই মুহূর্তে অবস্থা কেমন। দল জিতলে সবার মন ভালো থাকে, নিগার সুলতানা জ্যোতিরাও এর ব্যতিক্রম নন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।